Yeah, great. সো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কুইক অনলাইন স্কুলে এবং আমাদের এসএসসি ফ্রি রিভিশন কোর্সের হায়ার ম্যাথের আমাদের চ্যাপ্টার 11-এর লেকচার 3-তে। সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসটা একটু ডিলে হয়ে যায়, কারণ আমার মেডিকেল অ্যাডমিশনের একটা ক্লাস ছিল, তো যার কারণে ক্লাসটা শেষ করতে একটু ডিলে হয়ে যায়, যার ফলশ্রুতিতে তোমাদের এই ক্লাসটা একটু দেরি হয়ে যায়। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী তোমাদের সবার কাছে। আর আজকে আমরা খুবই মজাদার একটা টপিক নিয়ে ডিসকাস করব। শুরু করার আগে তোমাদেরকে দুইটা কাজ করতে হবে। এক, আমাকে তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। দুই, তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। গ্রেট। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ফ্যান্টাস্টিক, গ্রেট। যদি পারো তোমরা তোমাদের একটু বন্ধুদেরকে আসলে মেনশন করে দিতে পারো, ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারো, সো এতে করে অন্যরাও আসলে জয়েন করতে পারবে। বা তোমাদের একটু তোমাদের টাইমলাইনে তোমরা শেয়ার করে রেখে দিতে পারো, যাতে যে কোনো সময় তোমরা ভিডিওটাতে অ্যাক্সেস করতে পারো। তাহলে আমরা আজকে যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো, চলো সেটাতে চলে যাই ডিরেক্টলি। আমরা আজকে কথা বলবো হচ্ছে ঢাল নিয়ে। হ্যাঁ, একটা ঢাল নিয়ে। তবে আমি তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম ঢালকে বলা হয় অনেকগুলো নামে ডাকা হয়। কখনো বলা হয় স্লোপ, কখনো বলা হয় গ্রেডিয়েন্ট। ওকে, কখনো স্লোপ, কখনো গ্রেডিয়েন্ট ইংরেজি নামে ডাকা হয়। তবে ঢাল জিনিসটাকে আমরা একটু বুঝি। ঢাল শব্দটা যখনই আমরা দেখব সবসময় মাথায় রাখবা, ঢাল মানে হচ্ছে পরিবর্তন। হ্যাঁ, ঢাল মানে হচ্ছে পরিবর্তন। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের জীবনটাই হচ্ছে একটা পরিবর্তনের, অনেকগুলো পরিবর্তনের সমষ্টি। তুমি যখন আজকে এখানে দাঁড়িয়ে আছো, দেখো তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত তুমি যে সত্তাটা, এই সত্তাটা হচ্ছে একটা বয়সের পরিণতি। দেখো, আমরা একদম ছোটবেলায় যখন ছিলাম তখন আমাদের বয়স ছিল একটা, আমরা এখন যখন বড় হয়েছে আমাদের একটা বয়সের একটা চেঞ্জ এসেছে। কিংবা আমরা যখন বলি না আমাদের পড়াশোনা একটু ভালো হয়েছে, ভালো হওয়াটা একটা পরিবর্তন না, যে আগে একটা খারাপ অবস্থায় ছিল সে অবস্থান থেকে আমরা একটু এখন রেগুলার পড়াশোনা করি। তার মানে আবার পড়াশোনা কেউ একটা ভালো, পরীক্ষার ফলাফল খুব ভালো আসতেছে, হঠাৎ করে একটু নাম্বারটা কম আসলো, এই জিনিসটাকে আমরা কি বলি, আবার খারাপ পরিবর্তন বলি না? তাহলে আমাদের লাইফের যে ফিলোসফিটা, এটা আমাদের কি শেখায় হচ্ছে পরিবর্তনকে জানাতে। বাট পরিবর্তনটা আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে পজিটিভ পরিবর্তন, একটা হচ্ছে নেগেটিভ। তার মানে একটা পজিটিভ অ্যান্ড আরেকটা হচ্ছে নেগেটিভ। ভাইয়া এত কথা বলছেন কেন, এখানে তো আসলাম ম্যাথ করতে, এগুলোর সাথে রিলেশনটা কি আছে? মাই ডিয়ার স্টুডেন্টস, আছে একটা ম্যাথমেটিক্স হচ্ছে যে মানে একদম পিওর লাইফ থেকে নেওয়া, রাইট? জীবনের ঘটনাগুলোকে, যে কোনো বিষয়কে আসলে ম্যাথের সাথে রিলেট করা যায়। তাহলে দেখো আমি তোমাকে কি বোঝানোর চেষ্টা করছি, জিনিসটা একটু ফিল করার ট্রাই করো। আমি যে বললাম পরিবর্তন জিনিসটা, এই যে মহামতি রেনে দেকার্তে তিনি এইভাবে এটাকে আবিষ্কার করেন। এই যে ঢাল, এই ঢালটাকে তুমি ইন ফিউচারে যখন একটু বড় হবা, ইন্টারমিডিয়েটে যাবা, তখন তুমি ক্যালকুলাস দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করবা, তখন তুমি ক্যালকুলাস দিয়ে আসলে এই ঢালটাকে নির্ণয় করার চেষ্টা করবা, ক্যালকুলাস দিয়ে এটাকে ফিল করার চেষ্টা করবা। একটু ট্রাই করো। এখন জিনিসটা একটু বোঝাই, ঢালের পরিবর্তন কি। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এখানে একটা বিন্দু থাকতে পারে, তাই না? আমি শিখেছিলাম আরেকটা বিন্দু এখানে থাকতে পারে। একটু কেয়ারফুল, হ্যাঁ, আমি একটু জিনিসগুলো যেভাবে বোঝাচ্ছি একটু মনে রাখো। এখানে একটা বিন্দুকে আমি নাম দিতে পারি, এটা কিনা x1 y1। এখানে আরেকটা বিন্দু আমি নাম যদি দিই x2 y2, তুমি কি রাগ করবা? বলো তো। না। এবার আমি একটা কাজ করব, বলবো যে বিন্দু দুটোকে জোড়া লাগিয়ে দাও, বিন্দুটাকে জোড়া লাগিয়ে দাও। এখন বিন্দু যদি দেখো, এই এই বিন্দুটাকে বলে যদি তোমার একটা অবস্থান, এই বিন্দুটাকে বলে আরেকটা অবস্থান, এদেরকে আমি নাম দিলাম হচ্ছে, একটার নাম দিলাম পি, আরেকটার নাম দিলাম কিউ। একটু যদি খেয়াল করে দেখো এর পরিবর্তনটা কিভাবে হচ্ছে। এর পরিবর্তন একটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর, এর পরিবর্তন একটু হচ্ছে তার ওয়াই অক্ষ বরাবর। দেখো, 2 ডাইমেনশনাল ইয়াতে। তার মানে আমি তোমাকে বললাম না ওই যে আগের
আগের লাইফের, মনে করো তুমি যখন বলি পরীক্ষায় ভালো কি খারাপ হচ্ছে, তোমার এখানেও কিন্তু জিনিসটা দুই রকম। তোমার একটা সময়ে আগে, এটা একটা সময় আগে রেজাল্ট হয়তো ভালো ছিল, রেজাল্ট কি ভালো রেজাল্ট, ভালো রেজাল্ট এখন হয়তোবা আরো ভালো, বা এখন হয়তোবা একটু খারাপ আগের থেকে। তার মানে জিনিসটা দেখতে কিরকম, বা আগে খারাপ ছিল এখন ভালো। দেখো তো, এই যে একটা সময়, সময়ের সাপেক্ষে তুমি ভালো কি খারাপ ডিফাইন করতেছো না, সময়ের সাপেক্ষে ভালো কি খারাপ ডিফাইন করতেছো না, এই পরিবর্তনটাকে ইন্ডিকেট করা হচ্ছে ঢাল দ্বারা। ঢাল মানে হচ্ছে পরিবর্তন। বইতে দেখা অনেক কিছু তোমার অ্যানালজি দেওয়া আছে, হাঁটা বা ওঠা, কিছু মনে রেখো না। আমি যেভাবে বলছি এই জিনিসগুলো একটু শিখো, দেখবা যে অনেক কাজে লাগবে জিনিসটা। এখান থেকে তুমি নলেজটা শিখে যাও, এইচএসসিতে অনেক কাজে লাগবে। সো ভালো কথা, তুমি একটু খেয়াল করো এই জিনিসটাকে, একটু খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে এখন হয়েছে তোমার এক্স অক্ষ বরাবর, এখন হয়েছে x2, এখন হয়েছে x2, আগে ছিল x1, তাহলে তুমি, আমি যদি বলি এটার পরিবর্তন কতটুকু, তুমি কি করবা, পরে যা হয়েছে তার থেকে আগেরটা মাইনাস করলে কত হয় এইটুকু, তুমি এটাকে দিবা ডেল এক্স। কোনো কিছুর, এটা একটু রাখো ভাইয়া, ডেল মানে কি এটা একটু খেয়াল করবো। কোনো কিছুর পরিবর্তনকে ডেল দ্বারা নির্দেশ করা হয়, ডেল্টা দ্বারা নির্দেশ করা হয়, ডেল দ্বারা নির্দেশ করা হয় কোনো কিছুর পরিবর্তনকে, কোনো কিছুর পরিবর্তনকে, কোনো কিছুর পরিবর্তন নির্দেশ করে। কোনো কিছুর পরিবর্তন নির্দেশ করে ডেল্টা দ্বারা। আবার দেখো, এখন ছিল, আগে ছিল y1 অবস্থানে, উঠে গেছে কত y2 অবস্থানে, তাহলে কি বলতে পারি এটার পরিবর্তন কতটুকু, y2 মাইনাস y1, এটাকে বলা হয় ডেল y। এবার তুমি চিন্তা করে দেখো, এবার তুমি চিন্তা করে দেখো, আমি একটা বিল্ডিং এর কথা চিন্তা করে, হ্যাঁ আমি নর্মালি তোমাকে বলি, একটা বিল্ডিং এর ধরো এটা হচ্ছে তোমার 3 তলা, হ্যাঁ এটা হচ্ছে 3 তলা, তোমার এখানে হচ্ছে তুমি নিচতলায় আছো, কিন্তু বিল্ডিংটা এখানে না, বিল্ডিংটা যাওয়ার জন্য কিছু দূরত্ব যাওয়া লাগে, তারপর 3 তলায় ওঠা লাগে। তাহলে তুমি আগে কি করবা, তুমি কি ডিরেক্ট 3 তলায় উঠে এখানে যেতে পারবা, পারবে না, তোমাকে আগে কি করতে হবে, নিচ বরাবর এই অবস্থানে আসতে হবে, তারপর উপরের দিকে উঠতে হবে। তাহলে কি করা যায়, তুমি লিখবা ঢাল ইজ ইকুয়াল টু, আগে নিচ বরাবর যাবা, নিচে পরিবর্তন কতটুকু, নিচে পরিবর্তন হচ্ছে ডেল এক্স, তারপর উপরে উঠলাম, উপর বরাবর এই যে এখানে যেতে হলে কি করতে হয়, 3 তলায় যেতে হলে ডেল ওয়াই পরিমাণ যেতে হবে, আগে নিচ পরিমাণ যতটুকু দূরত্ব নিচে দিয়ে যেতে হবে, গিয়ে উপরে যতটুকু পরিবর্তন ততটুকু যেতে হবে। তাহলে হিসাবটা কি আসে, হিসাবটা আসে এইরকম, ডেল ওয়াই, ডেল এক্স মানে হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। দেখো তো এটা বুঝতে পারো কিনা, ঢালের সংজ্ঞাটা হচ্ছে, ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়, স্লোপ m, ঢালকে স্লোপ বলে যেটা বললাম, y2 মাইনাস y1, y অক্ষে বরাবর পরিবর্তন আর x অক্ষে পরিবর্তন। এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। অলরাইট, আলহামদুলিল্লাহ। অলরাইট, এখন ভাইয়া এটা যে আমি বুঝলাম, এটার প্রমাণটা কি একটু খেয়াল করে দেখো। আমি তোমাকে যদি একটা প্রশ্ন দিই, যে প্রশ্নটা হচ্ছে এইরকম, 2, 3 ও 3, 1 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাকে, সংযোজক, হ্যাঁ সংযোজক সরল রেখাকে, সংযোজক সরল রেখার ঢাল কত বের করতে বললো, তুমি কি পারবা বলো তো, ঢাল কত যদি বের করতে বলি তুমি কি পারবা, ঢালটা কি, ঢালটা হবে ওই যে বললাম উপর তলারটা আগে হিসাব করি, ঢাল কত, m ইজ ইকুয়াল টু উপরে y2 মাইনাস y1, y2 কত 1 মাইনাস y1, x2 মাইনাস x1, x2 মাইনাস x1, which means মাইনাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2, এটাই হচ্ছে আমাদের ঢাল। এখন বইতে আরেকটা জিনিস বলা আছে কি, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোনো একটা জিনিস যেই কোণ উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে তোমার ঢাল।
জিনিসটা এইভাবে চিন্তা করো না, আমি তোমাদেরকে একটু বুঝাই। এই সরল রেখাটাকে আমি যদি একটু ব্যাখ্যা করি, দেখো এটা এরকম, এটাকে যদি একটু বর্ধিত করি এরকম, তাহলে চিন্তা করে দেখো এইখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এইখানে যে কোণটা উৎপন্ন করছে থিটা, তাহলে এটাও থিটা হবে, অনুরূপ কোণের সূত্র, এটাও থিটা হবে। তাহলে এবার একটু বলো আমাকে, একটু একটু খেয়াল করে বলো, এইটুকু অংশকে আমি কি বলেছিলাম, ডেল এক্স, এটুকু অংশকে কি বলেছিলাম আমি, ডেল ওয়াই। খেয়াল করো, এটুকু অংশকে বলেছি ডেল এক্স, এটুকু অংশকে বলেছি আমি ডেল ওয়াই। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি না, দেখো তো ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। খেয়াল করো, ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স মানে কি, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটা যে জিনিস এম সে জিনিস না, তাহলে অতএব এম ইজ ইকুয়াল টু, দুঃখিত, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা, এটাও তোমরা লিখে ফেলো। মানে থিটা কি, থিটার পরিচয়টা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, 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 দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এখন তাহলে ভাইয়া ঋণাত্মক দিকে হলে কি হবে, হিসাবটা এবার চিন্তা করে দেখো। তাহলে এই যে দেখো এটা যে -2 এসেছে, জিনিসটা কি, এবার আমাদের হিসাব আছে, এবার আমাদের একটু হিসাব আছে। যদি এটা যদি মানে এই মানটা এম এর মানটা যদি ঋণাত্মক আসে, তাহলে এটার একটা মানে এই অ্যাঙ্গেলের একটা হিসাব আছে। তার আগে তোমরা আমাকে একটু বলো এটুকু বুঝতে পেরেছো কিনা, এই যে আমি ধনাত্মক দিকের সাথে এই যে এম ইজ ইকুয়াল টু যে ট্যান থিটা আর একটা সূত্র যে লিখিয়েছি, এটা বুঝতে পেরেছো না, আমাকে একটু বলো। এটুকু বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে, সো ফাইন। তাহলে এবার আমাদের একটু কাজ করা লাগবে এগুলো নিয়ে। এবার একটু আমাকে ঢালের দুইটা পার্ট আছে, হ্যাঁ, সবসময় একটু মাথায় রাখবা, এম কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। থিটা যদি, খেয়াল করবা হ্যাঁ, থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা সূক্ষ্মকোণ হলে ট্যান থিটা পজিটিভ, ট্যান থিটা পজিটিভ মানে এম পজিটিভ। থিটা স্থূলকোণ হলে, থিটা স্থূলকোণ হলে, থিটা স্থূলকোণ হলে ট্যান থিটা নেগেটিভ, আমাদের এম নেগেটিভ। জিনিসটা একটু খেয়াল করো, তাহলে আমাদের বুঝতে হবে এই জিনিসটা হয় এরকম, যদি মনে করো যে বস্তুর ঢালটা যদি এরকম হয়, থিটা যদি নেগেটিভ হয়, দেখো স্থূলকোণ, দেখো থিটা কত হয়ে যায়, স্থূলকোণ হয়ে যায়, এই যে থিটা স্থূলকোণ হয়ে যায়, তখন গিয়ে আমাদের ঢালটা নেগেটিভ হয়ে যায়। ঢাল নেগেটিভ মানে কি, এটা হচ্ছে অবনতি হচ্ছে, এটা হচ্ছে অবনতি হচ্ছে। ঢাল যখন নেগেটিভ অবনতি হচ্ছে, ঢাল যখন পজিটিভ তখন উন্নতি হচ্ছে। ওই যে ভালো খারাপ, লাইফে দুইটা পরিবর্তন থাকে, একটা ভালো পরিবর্তন, একটা খারাপ পরিবর্তন। যখন থিটা সূক্ষ্মকোণ থাকে, যখন থিটা সূক্ষ্মকোণ থাকে তখন তুমি আস্তে 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 গ্রো করতেছো। যখন থিটা নেগেটিভ হয়ে যায় বা স্থূলকোণ হয়ে যায়, ট্যান থিটা যখন নেগেটিভ হয়ে যায় তখন তোমার অবনতি হচ্ছে, এই জিনিসটাকে ইন্ডিকেট করে। তাহলে তুমি কি এটা বুঝতে পেরেছো, এই যে পুরো আমি যে থিওরিটা বুঝালাম যে ঢাল নিয়ে, তোমরা কি এটা বুঝতে পেরেছো কিনা, এই যে পুরো ব্যাপারটা এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমাকে একটু তোমরা কমেন্টে জানাও এই জিনিসটা। বুঝতে পেরেছি, ফাইন। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এবার ম্যাথমেটিক্সে চলে যাই। খুব বেশি ম্যাথ নাই, এই টপিকটা খুবই সহজ। আমি তোমাদেরকে একটু ইম্পর্টেন্ট ম্যাথগুলো একটু করাই দিই, তাহলেই লেকচারে শেষ হয়ে যাবে। সো চলো আগাই। এক্সারসাইজ টাইটেল দাও, এক্সারসাইজ 11.3। exercise 11.3, all right.
আমার কলমগুলো সব গোছাতে হবে, কলমের কালি থাকে না। সো প্রথম প্রশ্নটা আমাদেরকে দেয়া আছে, সেটা হচ্ছে ইয়া নিয়ে বলছে হচ্ছে সরলরেখার ঢাল নির্ণয় করতে, টিভি দিয়ে ভরায় ফেলছে। তো আমি একটা করাবো, একের গ নাম্বারটা। গ নাম্বারে বলছে আমাদেরকে এ স্থানাঙ্ক হচ্ছে টি টি এবং বি টি স্কোয়ার টি। ওকে, এটা আমাদেরকে ঢাল নির্ণয় করতে বলছে, এবি সরলরেখার ঢাল নির্ণয় করতে বলেছে। তুমি কি লিখবা? কনভেনশনটা কিরকম? আমরা জানি এ x1 y1 ও x2 y2 সংযোজক সরলরেখার এর ঢাল ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা জাস্ট তোমরা লিখলেও পারো, না লিখলেও পারো, আমি জাস্ট তোমাদেরকে ফর্মুলা অনুযায়ী দেখাই দিলাম। তাহলে অতএব এবি সরল রেখার ঢাল, এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 টি মাইনাস টি, টি স্কোয়ার মাইনাস টি, এটা হয়ে যায় আন্ডা ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি ইজ ইকুয়াল টু আরেকটা বড় আন্ডা। ম্যাথ শেষ। দেখো বুঝো কিনা এটা, দেখো এটা বুঝো কিনা। আমি আরেকটা করাই দিচ্ছি, তোমরা আমাকে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। পাশাপাশি আরেকটা করাই দিচ্ছি, এরপরটা দেয়া আছে এ বিন্দুটা হচ্ছে টি টি প্লাস 1 এবং বি 3t 5t প্লাস 1। ওকে, এটাকে করার জন্য কি করতে হবে? এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু 5t প্লাস 1 মাইনাস টি মাইনাস 1, 3t মাইনাস টি, 4t ডিভাইডেড বাই 2t ইজ ইকুয়াল টু 2। ম্যাথ শেষ। দেখো এই দুটা ম্যাথ বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। এই দুটা ম্যাথ তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, সময় পরিবর্তনের জন্য অনেকে আসতে পারছে না, সমস্যা নেই, আজকে সমস্যা নেই, তোমরা একটু ক্লাসটা ক্লিয়ার করার ট্রাই করো। ঘুমের ঠেলায় ক্লাস করতে পারছি না, ঘুমের ঠেলায় লাইফের কত অপরচুনিটি, লাইফের কত সময় পার হয়ে যাবে, তখন দেখবা যে ঘুমের জায়গায় থাকবে, জীবনটা জীবনের জায়গায় পড়ে থাকবে। তো অন্যান্য কাজের জন্য তখন ঘুম আসবে না, ক্লাস করার জন্য তোমাদের জন্য ঘুমে এত বেশি হয়ে যাবে। টানা 4টা ক্লাস নিচ্ছি আসলে আজকে বিকাল থেকে। সো এই জিনিসগুলো আসলে লিটারেলি খারাপ লাগে আসলে, এই ধরনের কথাবার্তা। হাউএভার, সো তারপর তাহলে আমি ম্যাথ দেখাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সমরেখ। হ্যাঁ, একটা জিনিসের কথা বলি, আমাদের একটা কথা বলছে যে সমরেখ হওয়ার সত্ত্ব, 3টা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে একটা কথা বলি, যখন আমরা সরল রেখা বলি, সরল রেখার বা সমরেখ বলি, দেখো একটা ইয়ার মধ্যে একটা সরল রেখার উপর এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু, এ বি সি। একটা জিনিস ঠিক খেয়াল করে দেখেছো, এরা যদি একই সরল রেখার মধ্যে হয়, এরা যদি সমরেখ হয়, তাহলে এ বি এর যে ঢাল হবে বিসি এর ঢালও সেম হবে। খেয়াল করো, এই সরল রেখাটা সমরেখ কখন হবে? যখন এ বি এর ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল। দেখো তো সেন্সমিক করে কিনা। তার মানে আমি যদি প্রমাণ করতে পারি এ বি এর ঢাল আর বিসি এর ঢাল, তাহলে বলতে পারবো এই 3টা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত, তার মানে এরা সমরেখ। সো আমি একটা প্রশ্ন করে দিই, তোমাদের বইতেই আছে এটা, তোমাদের বইয়ের একটা প্রশ্ন আমি সলভ করে দিই। সেটা কিনা বলছে এ টি ওয়ান
প্রশ্নটা তুলি একটু। A21 B24 এবং C1T তিনটি ভিন্ন বিন্দু সমরেখ এবং T1T হবে এটা। C1T বিন্দু তিনটি সমরেখা হলে T এর মান কত? বিন্দু তিনটি সমরেখ হলে টি এর মান কত? টি ইকুয়াল টু হোয়াট? এই জিনিসটা আমাদেরকে বের করা লাগবে। সো খুবই সুন্দর প্রশ্ন। তো আমরা লিখি আগে যে বিন্দু তিনটি সমরেখ হতে হলে বিন্দু তিনটি সমরেখ হলে এবি এর ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল। একটু খেয়াল করো, বিন্দু তিনটে যদি সমরেখ হতে হয় তাহলে এটা এবি এর ঢাল আর এটা বিসি এর ঢাল, এরা সমান সমান হবে। তাহলে আমরা একটু বের করে দেখি এবি এর ঢাল কি। এবি রেখার ঢাল which is 2 minus 4 minus 1 2 minus t which means 3 over 2 minus t আর বিসি রেখার ঢাল is equal to t minus 4 divided by 1 minus 2 is equal to 4 minus t। একটু দেখি বিসি রেখার ঢাল, হ্যাঁ t minus 4 1 minus 2, নাইস, জাস্ট উল্টে গেছে। তাহলে অতএব প্রশ্ন মতে, বা আমি এখানে এটা লিখতে পারি, বা 3 2 minus t is equal to 4 minus t, বা 3 is equal to 8 t স্কোয়ার। আর এখান থেকে আসে যেটা, সেটা হচ্ছে ঘুরে ফিরে -4 -60। অলরাইট, তাহলে মিডল টার্ম ফ্যাক্টোরিয়াল করতে গেলে আমাদের কাছে আসে জিনিসটা, বা এটা আসবে প্লাস টি স্কোয়ার, হ্যাঁ টি স্কোয়ার -60 প্লাস 5, ওকে, ইজ ইকুয়াল টু 0, বা টি স্কোয়ার -5t মাইনাস টি প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, বা টি ইন্টু টি মাইনাস 5 মাইনাস 1 টি মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। অতএব টি মাইনাস 5 ইন্টু টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা সারাংশে আসি যে টি ইজ ইকুয়াল টু আইদার 5 অর 1, যে কোনো একটা ভ্যালু হলেই হবে। আমাদের কি কোথাও কি এখানে ঝামেলা করছে? একটু দেখি তো। টি ইজ ইকুয়াল টু 1, আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 1 হতে পারবে না, কেন জানো? টি ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এখানে একটা ইয়ে আছে, 5 1 দেওয়া যাবে না, হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 1 হতে পারবে না, টি ক্যান নট বি 1, কারণ টি ইজ ইকুয়াল টু 1 হলে এ এবং সি একই বিন্দু হয়ে যায়। একই বিন্দু হলে তো আমি ওই যে সমবিন্দু মানে সমরেখ বের করতে পারবো না, এই কারণে টি ইজ ইকুয়াল টু 1 হতে পারে না, কারণ তাহলে এ এবং সি একই বিন্দু 1 1 দুইটাই 1 1 হয়ে যায়। তাই টি ইজ ইকুয়াল টু 5। আশা করি বুঝতে পেরেছো। তাই টি ইজ ইকুয়াল টু 5। তো তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সো ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। Alright. Alright, clear, nice. তাহলে চলো আগাই সামনে। এরপরে কি ম্যাথ আছে দেখি।
সো চলো আরেকটা লজিক আছে, হ্যাঁ। সমরেখ হলে দেখো তো, দেখো একটা জিনিস যদি আমি যদি এরকম ধরো একটা বর্গক্ষেত্র, দেখো সরি আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র যদি হয়, দেখো তো তার ক্ষেত্রফল থাকে না? ক্ষেত্রফল থাকে কিরকম, একটা দৈর্ঘ্য থাকে একটা প্রস্থ থাকে, কিন্তু শুধুমাত্র একটা লাইন যদি হয়, তার কি কোনো প্রস্থ আছে? দেখো তো, তার কোনো প্রস্থ নাই। তার মানে তার, দেখো এটা যদি এ হয়, এটা বি, তার ক্ষেত্রফল কত হয় বলো তো? এ ইন্টু বি ইজ ইকুয়াল টু 0। কিন্তু একটা লাইন যদি হয়, একটা রেখা শুধুমাত্র যদি হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, সেটার এ ইন্টু বি যদি হয়, ধরো এটা একটা ক্ষেত্রফল থাকে, এ ইন্টু বি তার ক্ষেত্রফল, তাহলে বি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এ ইন্টু বি কত হবে? 0। তার মানে একটা রেখা যদি সমরেখ হয়, তার কি হবে? ক্ষেত্রফল 0 হবে। তাহলে তুমি এটাও প্রুফ করতে পারো, ওই যে ইয়াটাকে একটা ওই ক্ষেত্রফলের সূত্রে ফেলে দিতে পারো, ক্ষেত্রফলের সূত্রে ফেলে বলবা যে বিন্দু তিনটি যদি আসলে সমরেখ হয়, তাহলে ওই বিন্দু তিনটি দ্বারা গঠিত যেই কোনো ক্ষেত্রে, ত্রিভুজ ক্ষেত্র হোক, মানে যে কোনো ক্ষেত্রই হোক, ওই বিন্দু তিনটি দ্বারা গঠিত যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 0। তো এখান থেকে তুমি টি এর মানটা বের করতে পারবা। অলরাইট, সো এই লজিক অনুসারে তোমরা বলতে পারো যে সমরেখ হলে, সমরেখ হলে ক্ষেত্রফল 0 হয়। সমরেখ হলে ক্ষেত্রফল 0 হবে। অলরাইট অলরাইট অলরাইট। সো এরপর 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 আমি একটা ম্যাথ করাই। ওকে, এখানে দেয়া আছে একটা, আমি ওই জিনিসটা করে দেখাও যে a 0 - 3, b 4 - 2 এবং c 16 1 বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ, অলরাইট। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে বের করব? এখানে ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল দিয়ে বের করি, যদি সমরেখ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? 0। তাহলে ক্ষেত্রফল বের করি। ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ, আমরা 0 - 3 ইয়ার থেকে শুরু করি, 16 1 16 1 ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিয়ে পাই। এরপর আসবে হচ্ছে 4 - 2, 4 - 2 না, 0 - 3, 4 - 2, নাইস, সমস্যা নেই। হাফ ইন্টু -48 প্লাস 0 প্লাস 4 প্লাস 32 প্লাস 12 -0, হিসাব করে দেখি কত আসে। দেখো 12 ইন্টু হাফ ইন্টু 0 আসে, 0 আসলে তার মানে অতএব তাদের ক্ষেত্রফল 0, সুতরাং তারা সমরেখ। আগে যে লজিকটা দেখালাম সেই অনুযায়ী এটা ক্ষেত্রফল যেহেতু 0 আসছে, সুতরাং তারা সমরেখ, তো আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা। অলরাইট অলরাইট অলরাইট। অনেকে দেখি নাম্বার নিয়ে কাউন্ট করতেছে, নাম্বার নিয়ে কমেন্ট করার দরকার নেই। বেসিক্যালি তোমরা যদি একজনও যদি শেষ পর্যন্ত থাকো, ইভেন কেউ যদি নাও থাকো, সো স্টিল আমি ক্লাসটা কন্টিনিউ করে যাব, এবং ঠিক 1000 জন থাকলে আমি যেই স্পিরিট নিয়ে বা আমি যেটুকু কেয়ার নিয়ে বা মনে করো যে আমার যেটুকু মাইন্ডসেট নিয়ে আমি ক্লাস নিতাম, ঠিক একজন থাকলো আমি ঠিক সেই পরিমাণ নিয়ে আমার সেই পরিমাণে তোমার থাকবে, ডেডিকেশন থাকবে। সো এটা নিয়ে চিন্তা করো না যে ভাইয়া অল্প মানুষ থাকে মানে ভাইয়া মানে হয়তো একটু গা হেলা দিয়ে ক্লাস নিবে, এবং অনেক মানুষ থাকলে আরও সিরিয়াসনেসের সাথে ক্লাস নেবে। সো একজনের জন্য আমি সেই পরিমাণ ডেডিকেশন দিয়ে আমি ক্লাস নিতে রাজি আছি। ক্লাসে যদি শেষ পর্যন্ত একজনও জমে থাকে, মানে বসে থাকে, সে তার জন্য মনে করবে যে আমার ক্লাসটা নেওয়া। অলরাইট, সো মানুষ নিয়ে আসলে তো এই জিনিসটা নিয়ে তো আসলে মানে এটার উপর তো আমার হাত নেই। এক দুই হচ্ছে যারা করছে না, যাদের ফিল করছে দরকার নেই, তাদের জন্য কেন আরেকজন আসলে সাফার করবে, তাই না? সো যারা আছে সমস্যা নেই, তারা নিজেরা একটু, তোমরা একটু চাইলে নিজেরা একটু ইন্টারাকশন বাড়াও, নিজেরা একটু বলো, বুঝতে পারলে বলো, নিজেরা একটু ফিডব্যাক বাড়াও, দেন তাহলে দেখবো যে আমাদের ক্লাসটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। কারণ বেসিক্যালি বলে না যে আসলে দুষ্ট গুরু হচ্ছে শূন্য গোয়াল ভালো, আমার গোয়াল তো শূন্য না বেসিক্যালি, তাই না?
সো দুষ্টু গুরুও দরকার নেই, আমার এমনি একদম গোয়াল ভর্তি গরু থাকতে এমন তো কথা না, তাই না? সো সব দিক থেকে আসলে ব্যালেন্স করে চলতে হয়। সো তোমরা যারা যারা আছো তারাই ফিডব্যাকগুলো প্রপারলি দাও, তারাই ক্লাসটা এনজয় করলে একটু ফিডব্যাক দাও। সো ইনশাল্লাহ আমরা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি। অলরাইট অলরাইট অলরাইট, থ্যাংক ইউ। তারপর আমি তাহলে মুভ অন করি নেক্সট পার্টটুকুতে। হ্যাঁ, এরপর আমাদের আরও একটা প্রবলেম আছে, চলো এটা একটু দেখি। প্রবলেমটা হচ্ছে এটা সমরেখ নিয়েই এ টি সরি এ 1 - 1 বি T2 এবং সি T² T+3 সমরেখ হলে, বিন্দু তিনটি সমরেখ হলে, বিন্দু তিনটি সমরেখ হলে t ইজ ইকুয়াল টু হোয়াট, টি এর সম্ভব মান কত? এটা আইদার তুমি ওই যে ওইভাবেও করতে পারো, অথবা আমি ওই যে ক্ষেত্রফল দিয়েও করতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি একটু দেখাই, এই যে এবি এর ঢাল দিয়ে সমরেখ হলে কি হবে, এবি এর ঢাল ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল সমান হবে, অবভিয়াসলি রাইট। তাহলে এবি এর ঢালটা নির্ণয় করি, বা 2 - -1 2 + 1 আর এটা হচ্ছে T-1 ইজ ইকুয়াল টু বিসি এর ঢাল T+3 - 2 আর এটা কত হবে T² - T। অবভিয়াসলি ভালো কথা, তাহলে সমস্যা নেই। দেখো বা কি আছে, 3 × T² - T ইজ ইকুয়াল টু এটা হয় T-1 আর এখানে হয় T+1। অলরাইট, ফাইন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা 3T² - 3T ইজ ইকুয়াল টু T² - 1। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে বা 2T² - 3T + 1 ইজ ইকুয়াল টু 0, বা 2T² - 2T - T + 1 ইজ ইকুয়াল টু 0, বা 2T যদি কমন নেই T-1 যদি কমন নেই T-1 ইজ ইকুয়াল টু 0, রাইট। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে বা 2T - 1 ইন্টু T-1 ইজ ইকুয়াল টু 0। অতএব 2T - 1 ইজ ইকুয়াল টু 0 বা 2T ইজ ইকুয়াল টু 1, অতএব T ইজ ইকুয়াল টু হাফ, অথবা T-1 ইজ ইকুয়াল টু 0 বা T ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা টি এর মান দুইটা পাচ্ছি, অতএব টি এর সম্ভাব্য মানসমূহ, অতএব T ইজ ইকুয়াল টু 1 অথবা হাফ। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে একটু বলো তো এটা বুঝতে পেরেছো কিনা, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু বলো তো। আচ্ছা, জিয়ান দেখি চিলাচিলি করতেছে, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, এটা ঠিক আছে কিনা? জিয়ান এত রাত পর্যন্ত ক্লাস করতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু আমাকে বলো বুঝতে পেরেছো কিনা এটা। বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। অলরাইট, সো লেটস মুভ অন। তারপর আমাদের আরো 3টার মতো ম্যাথ করবো, চলো। বইয়ের সবগুলো ম্যাথে ইনশাল্লাহ আমি টাচ করার ট্রাই করবো তোমাদের জন্য। ফাইন, সো মুভিং অন। দেয়া আছে এত বিন্দুগামী সরলরেখার ঢাল যদি -1 হয়, দেখা যাচ্ছে এ, এটা হচ্ছে নাম্বার 5 বইয়ের, হ্যাঁ, এ 3p এবং বি 4p² + 1।
বিন্দুগামী রেখার ঢাল -1 হলে রেখার ঢাল -1 হলে পি এর মান কত? খুবই সুন্দর। তাহলে আমরা আগে এটার ঢালটা বের করি। এবি রেখার ঢাল বের করি। তোমরা কিন্তু ডিরেক্টলি এবি রেখা বলবা না, বলবা যে এ এবং বি বিন্দুগামী বা এ এবং বি বিন্দুর সংযোগকারী সরল রেখার ঢাল। সংযোগকারী সরল রেখার ঢাল কত হয়? পি স্কোয়ার প্লাস 1 মাইনাস 3p ওভার 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাই? পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1। তো অতএব প্রশ্ন মতে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইজ ইকুয়াল টু কত বলছে? -1। তাহলে বা পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা পি স্কোয়ার মাইনাস টোয়াইস পি মাইনাস পি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, বা আমি যদি পি কমন নেই, পি মাইনাস 2 মাইনাস 1 পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা পি মাইনাস 2 ইন্টু পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা যে জিনিসটা অ্যাকনোলেজ করি, তাহলে পি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বা পি ইজ ইকুয়াল টু 2 অথবা পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বা পি ইজ ইকুয়াল টু 1। দেখো তো মাই ডিয়ার স্টু, এটা বুঝতে পেরেছো কিনা? অতএব তাহলে পি ইজ ইকুয়াল টু কত? পি ইজ ইকুয়াল টু 1 অথবা 2। আশা করি এটা বুঝতে পেরেছো। পি এর মান 1 2, অতএব পি এর মান আসবে পি ইজ ইকুয়াল টু 1 2 অ্যান্সার। দেখো তো বুঝতে পেরেছো কিনা? দেখো তো এই সুস্বাদু ম্যাথটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে কিনা? জিয়ান মেবি ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জিয়ান তো দুষ্ট হয়ে যায়, ভালো হয়ে যায়। আচ্ছা, মাঝে মধ্যে কি আটকে যাচ্ছে লাইফটা? বুঝতে পারছি না। ওকে ওকে ওকে, ফাইন। সো ভালো কথা ভালো কথা ভালো কথা, ফ্যান্টাস্টিক। তারপর চলো, আমি আর 2টা অঙ্ক আছে বইতে, এই 2টা অঙ্ক শেষ করে আজকে ক্লাসটা শেষ করবো। ওকে, তো চলো শুরু করি, বিসমিল্লাহ। সো এরপরে হচ্ছে প্রমাণ করো যে A0 B0B C11 সমরেখ হবে যদি 1/a plus 1/b is equal to 1 হয়। ওকে, তো আমি এই কাজটা কিভাবে করব? আমি ধরবো এরা সমরেখ। হ্যাঁ, সমরেখ হওয়ার পরে এটা হয় নাকি দেখি। যেহেতু এটা সমরেখ, তাহলে আমি এবি রেখার ঢাল ইজ ইকুয়াল টু বিসি রেখার ঢাল সেম হবে। বিসি রেখার ঢাল সেম হবে। তাহলে আমরা এবি রেখার ঢাল কি বলতে পারি? এবি রেখার ঢাল এই চিহ্ন দিবা না, তোমরা এখানে এই চিহ্ন দিতে হবে। ইমপ্লাইজ দ্যাট চিহ্ন তোমাদের এখনো বইতে ইন্ট্রোডিউস করাই নাই, বুঝতে পেরেছো? এখান থেকে দিবা। তারপর এখান থেকে লেখা যায় বি মাইনাস 0, আর এখান থেকে লেখা যায় হচ্ছে এ মাইনাস 0 মাইনাস এ। বিসি রেখার জন্য 1 মাইনাস বি, আর এখানে হচ্ছে 1 মাইনাস 0, বা
বি বাই এ 1 মাইনাস বি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি বলো তো, বা বি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু, আমার কি কোথাও এখানে আমি, আচ্ছা প্রশ্নটা একবার দেখি, A0C11, অলরাইট। সো আশা করি এখানে আর খুব একটা বেশি ঝামেলা নাই, এখানে জাস্ট একটা মাইনাসের হিসাব নিকেশ ঝামেলা আছে বলবো। ওকে, এটুকু দেখো, ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা মাইনাস আছে, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে মাইনাস এ যদি কমন নেই তাহলে এটা হয় বি মাইনাস এ বি। ওকে ওকে ওকে, সো ভালো কথা, আমরা এখানে আড়াআড়ি গুণ করলেই পারি, দাঁড়াও, এটা হয় এতটুকু, এটা হচ্ছে 1, তাহলে আমরা একটু আড়াআড়ি গুণ করি, এটাকে কমপ্লেক্স না করে একটু আড়াআড়ি গুণ করি। সো এটা আমাদের কাছে আসে বি ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস এ বি, আড়াআড়ি গুণ করলাম। গুণ করলে এবার কি হয় জানো, এবার আমরা একটা কাজ করব, এটাকে ভাগ দিয়ে দিব, উভয় পক্ষে বি দিয়ে ভাগ দিব, বিকে বি দ্বারা ভাগ করলে হয় 1, এ কে বি দ্বারা ভাগ করলে মাইনাস এ বাই বি, এ বিকে বি দ্বারা ভাগ করলে কত হয়, প্লাস এ, রাইট, ওয়েট, হ্যাঁ হ্যাঁ, ওকে, সমস্যা নেই, আশা করি এখানে সমস্যা নেই। এবার আমরা আরেকটা কাজ এখান থেকে আসলে করতে পারি, ওয়েট, আচ্ছা আমরা এটাকে এইভাবে কমপ্লেক্স না করে একটু এইভাবে দেখি, দাঁড়াও, এটাকে এ পাশে নিয়ে আসি না, এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বি। এবার আমরা উভয় পক্ষকে আমার কি লাগবে বলো তো, আমার লাগবে হচ্ছে 1 বাই এ 1 বাই বি, তাহলে আমার উভয় পক্ষকে এই পাশে দরকার হচ্ছে 1 পেতে হলে আমাকে কি করতে হবে বলো তো, এ বি দিয়ে ভাগ দিতে হবে। তাহলে একটা কাজ করি, এ কে এ বি দিয়ে ভাগ দেই প্লাস বি কে এ বি দিয়ে ভাগ দিই, অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি কে এ বি দিয়ে ভাগ করলে হয় 1, বা এ কে এ বি দিয়ে ভাগ প্লাস বি কে এ বি দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 1, বা এখান থেকে তুমি লিখতে পারো 1 বাই বি প্লাস 1 বাই এ ইজ ইকুয়াল টু 1। দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো বুঝতে পেরেছো কিনা, দেখো তো তোমাদের কাছে ক্লিয়ার কিনা ম্যাথটা। ফাইন, যদি বুঝতে পেরে থাকো আমি আর লাস্ট আরেকটা ম্যাথ করাই দিয়ে আজকে ক্লাস শেষ করব, লাস্ট আরেকটা ম্যাথ করবো, চলো। সো এরা সমরেখ হলে এ এ বি 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 এ এবং সি 1 বাই এ 1 বাই বি হলে প্রমাণ করো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। সো ঘুরে ফিরে একই জিনিস, এ বি এর ঢাল নির্ণয় করো, এ বি এর ঢাল এ মাইনাস বি, আর এটা হচ্ছে বি মাইনাস এ। সো ঘুরে ফিরে এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি, সো এটা আসে -1। আর এখানে লিখবো যে বিসি এর ঢাল, বিসি এর ঢাল হচ্ছে এখানে আমাদের 1 বাই বি মাইনাস এ 1 বাই এ মাইনাস বি, ঘুরে ফিরে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এ বি এ 1 মাইনাস এ বি। সো ঘুরে ফিরে আমাদের কাছে কি হয়, 1 মাইনাস এ বি কাটাকাটি চলে যায়, তাহলে থাকে হচ্ছে এ বাই বি। সো এই জিনিসটাকে যদি আমি লিখি, অতএব প্রশ্ন মতে, যেহেতু এটা সমরেখ, অতএব প্রশ্ন মতে এরা যেহেতু সমান সমান, -1 ইজ ইকুয়াল টু এ বাই বি, বা এ ইজ ইকুয়াল টু মাইনাস বি, বা এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। দেখো তো বুঝতে পেরেছো কিনা, ঠিক যা বলেছে আমি ঠিক তাই বের করে দেখিয়েছি, বুঝতে পেরেছো কিনা একটু জানাও।
আমাকে একটু বলো তোমরা এটা বুঝতে পেরেছো কি না, আমাকে একটু জানাও এটা তোমরা বুঝতে পেরেছো কি না। অলরাইট অলরাইট অলরাইট, সো একটু বলো তোমরা বুঝতে পেরেছো কি না। বুঝেছি স্যার, আলহামদুলিল্লাহ বুঝেছি। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে আর ক্লাসটা লেন্দি করছি না, আমাদের এমসিকিউ প্র্যাকটিসগুলো আমরা একদম শেষে করবো, চ্যাপ্টার শেষ করে তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবো। কারণ এখন আবার দেখা যাচ্ছে যে এমসিকিউগুলা কিছু আসছে 11.4 থেকে, কিছু আসছে 11.2 থেকে। সো এই কারণে আসলে আমরা ম্যাচ করতে পারি না বা অনেক সময় ঝামেলা হয়। সো পুরো চ্যাপ্টার শেষ হলো তখন আমরা এমসিকিউগুলো একসাথে সলভ করবো। সো নেক্সট লেকচারে তাহলে আমরা পড়বো হচ্ছে যে মানে সরল রেখা নিয়ে, সরল রেখা সম্পর্কিত প্রবলেমগুলো নিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই প্রস্তুতি নিতে থাকো। সো তোমাদের এসএসসি যাত্রা শুভ হোক, তাড়াতাড়ি করে তোমরা যারা যারা অলরেডি এসএসসি 21 ব্যাচ তাড়াতাড়ি করে কলেজে ওঠো, যারা 22 ব্যাচ তোমাদের প্রিপারেশনগুলো অনেক সুন্দর হোক, যারা যারা 23 ব্যাচ তাদের প্রিপারেশনগুলো অনেক মজবুত হোক। সো এই কামনা রাখি। তো আজকে আমাদের ক্লাসটা এইখানেই শেষ করছি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। নেক্সট লেকচারে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।